নির্ঝরের ছায়াকে দেখে যে রিয়াকশনটা দিয়েছে, এটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হাজারটা ভালো মন্তব্য। ভালোবাসা থাকলে সবই সম্ভব। দেশের ভেতরেই আদনানের প্রাইভেট ভিলা আছে, সেখানে বসে নির্ঝর আর ছায়ার হলুদের ভিডিওটা দেখছে আদনান। ভালোবাসাও কি অদ্ভুত, তাই না? না পাওয়ার যন্ত্রণা এত কঠিন, আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আদনান চোখ বন্ধ করে মাথা ঠেকিয়েছে সোফার কোণায়। বন্ধ চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। এতটা কষ্ট হচ্ছে তার, বলার মতো না। তার সঙ্গে ছায়ার দেখা হওয়া, ছায়ার কথা ভেবে তার প্রতিটা দিন কাটানো, সেগুলো যেন এখন সব স্বপ্ন। শেষবারের মতো বিদায় দেব তোমায় সাগর কন্যা, আমি আসছি। আদনান যে দেশের ভেতরেই লুকিয়ে আছে, এ কথা একটা কাক পর্যন্তও জানে না। কিন্তু সেই দিন এয়ারপোর্টে যে ধরা পড়েছিল, সে কে? আসলে সে আদনানের মুখোশ পরিহিত এক বান্দা, যে খুব ভালো করেই ডাবল গেম খেলছে। নাচ গান হাসি ঠাট্টা একরাশ ভালোবাসার মধ্য দিয়ে হলুদের বিকালটা অসম্ভব সুন্দর কাটে চৌধুরী ভিলায়। ছায়া অনুকে কমফোর্ট করার চেষ্টা করে, যদিও তার বেলায় এমন কেউই ছিল না যে তাকে আদর করে বোঝাবে। তখন নির্ঝরও বেশ ভুল বুঝতো ছায়াকে, যদিও ছায়ারও বোঝা উচিত ছিল নির্ঝরের দিকটা। সব ঝড় কাটিয়ে ছায়া যে এখন নির্ঝরকে ভালোবাসে, এটাই নির্ঝরের প্রাপ্তি। নির্ঝর বারবার ফোন তুলে ছায়ার ছবি নিচ্ছে, আর এই ছবিগুলো স্মৃতি হিসাবে রাখবে। অনু আর ছায়ার হাত ভর্তি মেহেদি পরানো হয়েছে। মিসেস আনিকা বেগম আর রিনিতা খানম দেবদাস সিনেমার ডোলারে গানের সাথে ডান্স করছেন। দুজনকে এইসব ডান্স করতে দেখে জাওহিদা চৌধুরী হার্ট অ্যাটাক করতে গেলেন মনে হয়। এ আমি কি দেখছি? নির্ঝর শব্দ করে হেসে দেয়। তোমার বৌমা আর আমার আসল মা। চুপ কর বেয়াদব, সবাই দেখবে আমার ঘরের বউ নাচতেছে। অয়ন এগিয়ে আসে। তুমিও নাচো, সমস্যা কি? পুরো চৌধুরী পরিবার এক ছাদের নিচে এত আনন্দ এর আগে কখনো করেনি। রোজ শুধু নির্ঝরকে দেখে যাচ্ছে। লোকটা এতটা পাগল ছায়ার জন্য। নির্ঝরের এমন কেয়ার এমন ভালোবাসা দেখে রোজের কেমন যেন লাগতে লাগলো। বুকের ভেতরও যন্ত্রণা হচ্ছে। রোজের চোখের পানি টলমল করে ওঠে। নির্ঝর পিছিয়ে আসতে আসতে রোজের সঙ্গে ধাক্কা খায়। ও সরি। রোজ হেসে বলে, ইটস ওকে। ছবি তুলতে তুলতে তাও আমার দিকে এলে। নির্ঝর ফোনটা নামিয়ে রোজের দিকে তাকায়। তুমি ঠিক আছো? হুম। কাঁদছো? না, কাঁদবো কেন? নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কখনো তোমার জন্য সেটা অনুভব করিনি যেটা তুমি আমার জন্য চেয়েছো। আশা করি তুমি আমার কথা বুঝবে। হ্যাঁ, বুঝি। তোমার এই বিবাহিত জীবন অনেক সুখের হোক। রোজ আর সেখানে দাঁড়ায় না, ভেতরে চলে আসে। অনুষ্ঠান শেষ হতে অনেকটা সময় লাগে। রাত 1টা বেজে যায়। ছায়া আর নির্ঝরকে আলাদা রুমে শুতে হবে। বিয়ে কাল। নির্ঝর কথাটা মানতেই পারছে না। তার মনে হচ্ছে দুনিয়া যেন পাল্টে যাচ্ছে। আম্মু, থাপ্পড় মারবো বেয়াদব। একটা দিনের জন্য এমন করছিস, জীবনে বউ ছাড়া ঘুমাস নাই মনে হয়। নির্ঝর পিটপিট করে তাকায়। আনিকা বেগম হেসে দেয় শব্দ করে। তুই কি প্রেসিডেন্ট? হ্যাঁ। মনে তো হচ্ছে না। যা, অয়নের রুমে যা, ওর সাথেই ঘুমাবি। আর অনু আর ছায়া তোর রুমে ঘুমাবে। প্রেসিডেন্ট হয়েও মায়ের বকা খাওয়া লাগে। নির্ঝর চলে যায় অয়নের রুমে। ছায়া জামা ছেড়ে কমফোর্ট জামা পরে নেয়। অনু তখনও তার সেই সাজে আছে। ছায়া এগিয়ে আসে। আরে আপু, তুমি এখনো জামা ছাড়োনি? আসলে বাবা যে কোন রুমে আছে জানি না, তার উপর সব কাপড় কোথায় আছে তাও জানি না। হো মা, আমার জামা পরো, দাঁড়াও। ছায়া গিয়ে জামা নিয়ে আসে। নাও, এটা পরে এসো। এইসব জামা পরে এখনো বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু কি করতাম। আহা, আমাকে বলবা না? অনু মৃদু হাসে। যাও। অনু উঠে ওয়াশরুমে চলে যায়। ছায়া তার হলুদের জামা মেলে দেয়। এমন সময় দরজায় শব্দ হয়। ছায়া এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই হামলা হয় তার ওপর। নির্ঝর ছায়াকে পাশের দেওয়ালে মিশিয়ে ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে।
ছায়াকে কথা বলার কোনো সুযোগই দেয় না। ছায়া করতেছে। নির্ঝরের শখ না মেটা পর্যন্ত ছায়াকে ছাড়ে না। কিছুক্ষণ পর নির্ঝর চলে আসে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে দুজনের। এখানে কি করছেন? মা বলেছে এখানে না আসতে। অনু আপু বাথরুমে, কি বেহায়া আপনি। আরেকটা চুমু খেতে চাই। ছাড়ুন। ভাসুর হয়ে ছোট বোনের সামনে এইসব করেন? ছোট বোন তো নেই। ছাড়ুন। নির্লজ্জ। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ পাওয়া গেল। ছায়া ভয়ে পেছনে তাকায়। অনু বের হয়ে এসেছে। ছায়া তো ভাবলো ধরা খেয়েছে সে। তবে পেছনে ফিরে দেখে নির্ঝর গায়েব। ছায়া চোখ সরু করে তাকায়। ওখানে কি করছো আপু? কিছু না আপু। এই জামাটা কোথায় মেলবো? সোফায় মেলে দাও, কাল সকালে সার্ভেন্ট নিয়ে যাবে। ওকে। দুজন শুয়ে পড়ে। সারাদিন ক্লান্ত সময় কেটেছে, তাই দুজনেই ঘুমিয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী অনেক কাজ করেছে। এত কিছু সামলানো সত্যি ভীষণ কষ্টের। অনেক মানুষ একসঙ্গে কাজ করলেও অনেক কিছু আছে যা নিজেরা না দেখলে হয় না। এত কিছুর ভিড়ে জীবনের দুঃখগুলোর কথা ভুলেই গেছে সবাই। সবার ভেতরে উত্তেজনা, আমেজ বিয়ের। সব অনুষ্ঠান বাড়িতেই হবে, এটা সিদ্ধান্ত ছিল জাহিদা চৌধুরীর। ওনার কথা মতো আজ সব কিছু করা হয়েছে। তৌফিক হাসান আর জাহিদ আলীও এসেছে ওনাদের সাহায্য করতে। এই দৃশ্য দেখা একটা মেয়ের জন্য সত্যি ভাগ্যের বিষয়। বাবা আর শ্বশুরকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। 11টার দিকে মেকআপ আর্টিস্ট আসলো ছায়া এবং অনুকে সাজাতে। নির্ঝর আর অয়নও রেডি হয়ে গিয়েছে। অয়ন এবং নির্ঝর দাদির দেওয়া সেই ব্রুজ লাগিয়েছে বুকে। দুই ভাই দেশের দুই রত্ন। ছবি তোলা, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে বিয়ের সময় কাটছে ভালোই। কাজী সাহেব এসে বসে আছে। বর দুজনও বসেছিল। তখন সেখানে বিয়ে পড়ানোর জন্য ছায়া আর অনুকে নিয়ে আসা হয়। এটা নির্ঝরের কাছে স্বপ্নের মতো। তার বউকে এভাবে সে আবারও বিয়ে করতে চেয়েছিল। তবে ভেবেছিল ছায়া ঘৃণা হয়তো কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে তার। কিন্তু না, এত দ্রুত এত কিছু হয়ে যাবে সত্যি কল্পনাই করেনি সে। আল্লাহ তাকে তার বিবি জান ফেরত দিয়েছে, এটাই শুকরিয়া। কাজী বিয়ে পড়ানো হলে সবাই মোনাজাত করে নবদম্পতির সুখের আশায়। এরপর আসে কাজিনদের রীতিনীতিতে। রোজ গিয়ে অয়ন আর অনুর সামনে আয়না ধরে। অয়নকে জিজ্ঞাসা করা হয় আয়নাতে কি দেখা যায়। অয়ন হাসে। আমার পরবর্তী জীবন ভবিষ্যৎ সব দেখা যায়। রোজ একই প্রশ্ন করলে অনুকে বলে, আয়নাতে কি দেখা যায়? অনু লজ্জা পায়। কি বলবে? বলার মতো কিছুই পাচ্ছে না সে। ভাবি, বলতে তো হবেই। আল্লাহর দ্বারা সৃষ্টি ভবিষ্যৎ। সবাই হাতে তালি দেয়। রোজ সরে আসে। নির্ঝর আর ছায়ার দিকে এগিয়ে যায়। ওদের মাথায় ওড়না দেওয়া হয়। আয়নায় কি দেখো নির্ঝর? আমার জীবন। তোমার জীবন সত্যি ভীষণ ভাগ্যবতী। তুমি কি দেখছো ছায়া? আমার প্রথম ভালোবাসা। জীবনের সেই গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা ছাড়া হয়তো আমি আর নিঃশ্বাসও নিতে পারবো না। যার সঙ্গে বৃদ্ধ হতে চাই, জীবনে এক টুকরো সুখ খুঁজতে চাই, সেই মানুষটাকে দেখি। ছায়ার প্রতিটা কথায় অদ্ভুত এক মায়া ছিল। ছিল তার ভালোবাসার বহিঃপ্রকাশ। দূরে দাঁড়িয়ে ছায়ার কথাগুলো শুনল এক মাস্ক পরা ব্যক্তি। ছায়ার মুখের প্রতিটা শব্দ তার হৃদয়কে ক্ষত-বিক্ষত করছে। মাত্র কিছুদিনের ব্যবধানে তোমারে পাইলাম না সাগরকন্যা। তার চোখে না পাওয়ার এক তিক্ততা। বুকের ভেতর এমন কষ্ট হলো, সেখানে আর দাঁড়িয়ে থাকা গেল না। ওয়েডিং ভেন্যু থেকে বেরিয়ে গেল লোকটা। চোখে একরাশ কষ্ট আর বিরক্তি। বিয়ের আরো কিছু নিয়ম মানা হলো। এরপর দুই দম্পতিকে খাওয়ার আসনে নিয়ে আসা হলো। সবাই খাওয়া শেষ করে মেহমানরা চলে যায়। ভিলার ভেতরেই মেহমানরা বাদে সবাই অনেক সময় ধরে নতুন বউকে নিয়ে নাচ গান করে। ছায়া তো আজ ভীষণ খুশি। অনু ছায়াকেই দেখে যাচ্ছে। মেয়েটা কি খুশি! খুশি হবারই কথা। এই মেয়েটার জন্য প্রেসিডেন্ট জান পর্যন্ত দিতে পারে। আসলে বইয়ের চেহারা খুলে
বরের ভালোবাসা পেয়েছে। অয়ন অনুর হাতে হাত রাখে। অনু মৃদু কেঁপে ওঠে। ভাবিকে দেখে। মুগ্ধ হচ্ছ? হ্যাঁ। ভাবি সত্যি অসাধারণ। আসলেই। ভাই, এই দুইটা থাপ্পড়ও খেয়েছে কিন্তু। অনুর চোখ ছোট ছোট হয়ে যায়। অয়ন শব্দ করে হেসে দেয়। মজা করছিলাম। আপনার ভাই মাননীয় দেশপ্রধান। তার স্ত্রীকে কতটা ভালোবাসে এটা পুরো দেশ জানে। ও আচ্ছা, এবার এটাও জানবে আমি আমার বউকে কতটা ভালোবাসি। অনুর হৃদস্পন্দন যেন বেড়ে যায়। অয়ন হাসে। বিয়ের সব কাজ শেষ হলে ছায়াকে নির্ঝরের রুমে রেখে যাওয়া হয়। ঘরটা একেবারে তাজা ফুলে সাজানো হয়েছে। ছায়া একটু লজ্জা পায়। অপরদিকে অনুকেও অয়নের ঘরে রেখে আসা হয়েছে। সেটাও সুন্দর তাজা ফুলের ডেকোরেশন করা হয়েছে। ছায়া প্রথম নিজের লেহেঙ্গার দিকে তাকায়। তার প্রেসিডেন্ট সাহেবের অতিরিক্ত সাজ পছন্দ না। তাই সে আজ প্রেসিডেন্ট সাহেবের মনের মতো সাজবে। যা ভাবা তাই কাজ। ছায়া উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ভারী লেহেঙ্গাটা খুলে একটা শর্ট নাইট গাউন পরে নেয়। লাল রঙাতে এত মানিয়েছে যে তাকে বুঝতেই পারল না সে। সিল্কি গাউনটা এক অসাধারণ ইফেক্ট দিচ্ছে তাকে। ছায়া লজ্জা পাচ্ছে। এভাবে বের হবে? কিন্তু নির্ঝরের সামনে যাবে কি করে? কিন্তু এই বিশেষ রাতে বরকে একটু উপহার দেওয়াই যায়। ছায়া সব মেকআপ উঠিয়ে ঠোঁটে একটু লিপ বাম লাগায় আর একটু পারফিউম দিয়ে রুমে চলে আসে। এরপর বিছানার দিকে পা বাড়ানোর আগেই কারোর গলার পরিষ্কার করার কণ্ঠ শুনতে পায়। থেমে যায় ছায়ার বাড়তে থাকা কদম। পেছনে থাকা পুরুষটা এক পা করে ছায়ার দিকে এগিয়ে আসছে। ছায়া ঠায় দাঁড়িয়ে আছে। নির্ঝর এগিয়ে গিয়ে ছায়ারকে কোমর বরাবর জড়িয়ে ধরে। ছায়ার ঘাড়ে নাক রাখে। কি মেখেছো জান? এত মাতাল করা ঘ্রাণ কেন? ছায়ার শরীর কাঁপছে। নির্ঝর বাঁকা হাসে। ছায়াকে নিজের দিকে ঘুরায়। এই রাত গভীর হবে জান। তার সঙ্গে লম্বা। তুমি প্রস্তুত আছো তো? ছায়া তখনও নিশ্চুপ। ছায়ার হাত ছায়ার শরীরের জড়িয়ে থাকা সিল্কের কটির ফিতার ওপর। এক টানে ফিতাটা খুলে কটিটা পড়ে যায় মাটিতে। ভেতরে ছিল শর্টস। আমাকে এভাবে সারপ্রাইজ দিলে? রোজ বিয়ে করব জান। সত্যি বলছি, রোজ বিয়ে করব। নির্ঝরের কণ্ঠে মাতাল ভাব। ছায়া শিউরে উঠছে বারবার। নির্ঝর ছায়াকে পাজা করে তুলে নেয়। এরপর বিছানায় শুইয়ে দেয় যেন তুলাগুলোও না জানুক সে কাউকে শুয়েছে। নির্ঝরের কোমল স্পর্শ ধীরে ধীরে গভীর হতে থাকে। একটা সময় নিজেকে না সামলে পেরে একটু রুড হয়ে যায়। তবে এতে কোনো আপত্তি নেই ছায়ার। সে নিঃশ্বাসের সঙ্গে নির্ঝরকে মিশিয়ে নিয়েছে। তার জীবনের সবথেকে দামি মানুষটা তার সঙ্গে। নির্ঝরের মৃদু কামড়ের ফল ছায়ার শরীরের দাগ হয়ে তাকিয়ে আছে। নির্ঝরের কথা সত্যি ছিল। সেই রাত গভীর ছিল। তার সঙ্গও লম্বা ছিল। ছায়া চাইলেও থামেনি। সে তাণ্ডব। তার আভাস নির্ঝর দিয়েছিল। নির্ঝর তার বলা প্রতিটা কথা সত্যি করেই ছাড়ল। অপরদিকে অয়ন রুমে এসে দেখে অনু সেভাবেই পুতুলের মতো বসে আছে। অয়ন একটা নিঃশ্বাস নেয়। সে একজন ভালো স্বামী হতে চায়। বউকে ফোর্স করে বলবে, তোকে বিয়ে করেছি কি সাজিয়ে রাখার জন্য? সেই মনোভাব তার কোনো দিনও ছিল না। অয়ন এগিয়ে যায়। অনু যে নার্ভাস তা দেখে বোঝাই যাচ্ছে। অয়ন পকেট থেকে একটা আংটি বের করে অনুর হাতে পরিয়ে সেখানে চুমু খায়। বউজান, আপনাকে আমি সময় দিলাম। আপনি যেদিন প্রস্তুত হবেন সেই দিন আমি আপনাকে স্পর্শ করব। এখন যান, গোসল করে নিজের পছন্দ মতো ড্রেস পরে আসুন। ঘুমাতে হবে। অনুর খুবই ভালো লাগে কথাগুলো। সে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে। অয়ন বসেছিল। অনু গিয়ে অয়নের পাশে বসে। সত্যি একটা কথা হলো, স্বামীর ব্যবহার যদি আসামির মতো হয় তাহলে সেই নারীর দুঃখের শেষ নেই। কিন্তু স্বামী যদি তার যেমন আচরণ করা উচিত সেটুকুই করে, তবে সেই নারী সারাটা জীবন যৌবনকাল থাকতে পারে।
সেই রাতে দুজন দুজনের হাতে হাত রেখে নিজেদের জীবনের অনেক কথাই শেয়ার করে দুজন। বিয়ের আগের জীবন সম্পর্কে অনু বলে, ফারহানের সম্পর্কে বলে। তাদের সম্পর্কের আহামরি কোনো অর্থ নেই যে এটাও বলে। অয়ন হাসে, অনুর মাথা নিজের কাঁধে রাখে, মনে মনে বলে, তুমি যদি ওর সঙ্গে সিরিয়াস রিলেশনেও থাকতে, তাও তোমার নিয়তি আমি কেড়ে নিতাম বউজান। অয়ন চুমু খায় অনুর মাথায়। অনু চোখ বন্ধ করে নেয়। বাহিরে বৃষ্টি নামছে, পরিবেশ ঠান্ডা হয়ে উঠেছে। বিয়ের মেহমান চলে যাওয়ার পরপরই আকাশে যেন কালো আঁধার ছেয়ে যায়। রোজ বিয়ে শেষ করে চৌধুরী ভিলা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে। তার ভালো লাগছে না এখানে। শান্ত কোথাও বসে নিজেকে একটু সময় দিতে মন চাইছে তার, তাই সে বেরিয়ে এসেছে। তবে আকাশ তার মনের সাথে দুঃখ প্রকাশ করছে। এ যেন এক অদ্ভুত প্রকৃতির মিল। রোজ নিরিবিলি একটা পার্কে এসে বসেছে। এদিকে আদনানও গাড়ি নিয়ে সেখানে এসেছিল। গাড়ি থেকে বের হয়ে রোজের পাশেই বসেছে সে। আদনানের মুখে মাস্ক। রোজও চেনেনি তাকে। আসলে চেনার অবস্থাও নেই তার। মনটা প্রচন্ড খারাপ লাগছে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি মাটিতে পড়তে শুরু করলো। সেই পানিতে ভিজেছে রোজ, ভিজেছে আদনান, সঙ্গে তাদের হৃদয় ক্ষরণ। দুজন কেউই বুঝল না। ভাঙা হৃদয়ে এক বেঞ্চে দুই কোনায় বসে বৃষ্টি অনুভব করলো যে। রাত একটু গাঢ় হলো। রোজ উঠে চলে যায়। গাড়িতে বসে চৌধুরী ভিলায় চলে আসে। চারিদিকে সবাই ঘুমাতে চলে গেছে। বিয়ের জন্য সবাই ক্লান্ত। রোজ উঠে নিজের রুমে চলে আসে। নির্ঝরের রুমের লাইট বন্ধ। রোজ একটু কাছে যায়। তবে এই রুমে এই মুহূর্তে কি হচ্ছে তা জানা আছে তার। রোজ দ্রুত নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে নেয়। এরপর বিছানায় গা এলিয়ে দেয়। সে চেয়েছিল ছায়ার ক্ষতি করতে, কিন্তু নির্ঝর জানিয়ে হোক আর না জানিয়েই হোক রোজকে সেই সবটা ফেরত দিয়েছে। রোজ হাসে। নির্ঝর মেয়েটার জন্য কতটা পাগল। ইস, যদি তোমাকে পেতাম। তুমি যে আমার হবে এটা অসম্ভব, কিন্তু তুমি আমার হবে না এটা কল্পনা করাটা আমার কাছে যে অভিশাপ। আমি এই অভিশপ্ত কল্পনা সত্যি হলো নির্ঝর। জিতে গেল তোমার ভালোবাসা, পেয়ে গেলে তুমি তোমার বেবি জানকে। আদনান নিজের ভিলায় ফেরত এসেছে। আদনানকে দেখে আদনানের বাবা অবাক হয়ে যায়। এই ছেলে, তুই এখানে কি করছিস? বলেছিলাম না নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত বের হবি না সেখান থেকে। বাবা, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি ঘুমাবো, আমায় ডাকবে না। আদনান নিজের রুমের দিকে চলে যায়। আদনানের বাবা অবাক হয়ে গিয়েছে। রাতের গভীরে, মধ্যরাতের সময় দেশের বড় বড় কিছু আর্মি অফিসার, পুলিশ সুপারকে আচমকাই হত্যা করা হয়। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, অ্যাডিশনাল এসপি, সহকারী পুলিশ সুপার, প্রায় ৩০ জন বড় বড় অফিসারকে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্টের বিয়ে ছিল আজ। সেখান থেকে ফিরে নীরব দেশে সবাই ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এমন একটা কাণ্ডে সিকিউরিটি ফোর্স হতভম্ব হয়ে যায়। ওদের মৃত্যুর খবর কানে আসতেই চিফ অফ আর্মি স্টাফ, সেনা প্রধান, দ্রুত তার অফিসে চলে যায়। তবে সেখানে তার নিচে দায়িত্বরত সকল অফিসারের মৃত্যুবরণ করেছে। সেনা প্রধান দ্রুত প্রেসিডেন্ট এবং তার ভাইকে ফোন করে। এদিকে এই অদ্ভুত ঘটনার জন্য সবাই যখন সেই দিকে ব্যস্ত, তখন সার্গতলা বন্দর থেকে 4টা বালুবাহী ট্রাক ঢুকেছে দেশে। সেদিকে খেয়াল করার মতো অবস্থা তখন দেশের নেই। দেশের ভেতরের রত্নকে হত্যা করা হয়েছে। এটা প্রেসিডেন্টের জন্য হুমকি। প্রেসিডেন্টের প্রায় সকল মোহরকে এক রাতে এভাবে মেরে ফেলা হয়েছে। প্রতিটা খুন হয়েছে আলাদা কিছু মানুষ। যারা খুনটা করে নিজেরা মৃত্যুবরণ করেছে। ঘটনাটা এতটাই আকস্মিক যে দেশের অভ্যন্তরের বাকি অফিসাররা চিন্তায় পড়ে গিয়েছে।
ছায়াকে বুকে নিয়ে সবে মাত্র ঘুমিয়েছে নির্ঝর। এমন সময় ফোনটা তার বেজে ওঠায়। বিরাট বিরক্তি নিয়েই ফোনটা তোলে নির্ঝর। অপর পাশ থেকে নিউজ শুনে বিছানা থেকে উঠে বসে নির্ঝর। হোয়াট? মাননীয় দেশপ্রধান, আমাদের এক জায়গায় হতে হবে, আমি আসছি। নির্ঝর কল কেটে ছায়ার দিকে তাকায়। কেন জানি না, বড় কোনো বিপদের আশঙ্কা হচ্ছে তার। নির্ঝর ভিলার সিকিউরিটি বাড়াতে আদেশ করে। মধ্যরাতে ভিলার সব গার্ডস দ্রুত সজাগ হয়ে যায়। চারিদিকে লাইট জ্বলে ওঠে। সবাই নিজেদের অবস্থানে দাঁড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট পুরো দেশের ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশ থেকে যেন কেউ বাইরে না বেরোতে পারে বা কেউ বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। আমি ফিরে আসবো বিবিজান, অপেক্ষা করো। ছায়া ক্লান্ত শরীর নিয়েই সে ঘুমিয়েছিল। নির্ঝর ওকে জাগায় না। উঠে রেডি হয়ে বেরিয়ে আসে। অয়নও মাত্রই ঘুমিয়েছে। নববিবাহিত দম্পতি বিয়ের রাতে বউকে একা রেখে ভিলা ছাড়ল। সঙ্গে আতিফ চৌধুরী এবং আতিক চৌধুরীও আছে। কারোর মাথায় আসছে না ঘটনাটা এভাবে কিভাবে ঘটল। প্রেসিডেন্টের অফিস ভবন, এখান থেকে পুরো দেশটাকে কন্ট্রোল করা হয়। নির্ঝর তার কন্ট্রোল রুমে গিয়ে প্রতিটা ডিটেলস চেক করলো। এমন কোনো অদ্ভুত ঘটনা বা কারোর অদ্ভুত মোমেন্টও দেখা গেল না। অয়ন ওদের বিয়ের সময়ের সবগুলো ফুটেজ মন দিয়ে ক্লিয়ার হয়ে দেখছে। যেন সবাই মেহমান বসেই ভেতরে ছিল। কোনো প্রমাণ নেই। কি নিখুঁত সবকিছু। এর মাঝে অয়নের চোখ পড়ে একজন গার্ডের দিকে, যে কথা বলছিল, তবে ওদের ভেতরের ব্যবহার করা ওয়াকিটকিটা দিয়ে না, ফোন দিয়ে। ডিউটি টাইমে, বিশেষ করে প্রেসিডেন্টের বিয়ের সময় ওয়াকিটকি ছাড়া ফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল। অয়ন দ্রুত সিকিউরিটি নাবিলকে ডিটেলস সেন্ড করে দেয়। এই লোকটাকে দ্রুত হাজির করো। ওকে স্যার। নাবিল তার কাজে লেগে যায়। অয়ন দ্রুত নির্ঝরের রুমে চলে আসে। ভাই, কিছু পেলি? হ্যাঁ পেয়েছি, কিন্তু কতটুকু জানতে পারবো জানি না। অয়ন, এগুলো প্রতিটা অফিসারের পরিবারকে নিরাপদ স্থানে পাঠা। তার সঙ্গে প্রতিটা অফিসারের বাসভবনে কঠিনভাবে সার্চ কর। কিছু তো পেয়েই যাব। সব ঠিকঠাক করে দিয়েছি ভাই, চিন্তা করো না। নিজের রুমে বসে ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে আদনান চোখটা বন্ধ করে নেয়। আসল গিফট তো দেওয়াই হলো না দোস্ত, এতটুকুতে ক্লান্ত হয়ে গেলি? আমার আপ্যায়নের সাথে আমার ফোর্স একেবারে তৈরি। এবার ব্যাটেল হবে রে, ফাইনাল ব্যাটেল। তোর রাজ্য আর তোর রানী দুটোই আমার হবে। সিয়ার্স। আরহাম মাতালের মতো হাসছে। তাতে করে শুধু সাইকোপ্যাথনেস। চৌধুরী ভিলায় ভোর ৫টা। হঠাৎ শরীরের ভেতরে কেমন যেন অশান্তি হয়ে উঠল ছায়ার। বিছানায় উঠে নির্ঝরকে চারিদিকে না দেখে নিজেই ওয়াশরুমে চলে যায়। বিরক্তিকর পরিস্থিতি। অনেক বমি হলো তার। মুখ পরিষ্কার করে ছায়ার রুমে এসে বসে। কিন্তু না, আবার সেই রকম হলো। ৪-৫ বার হওয়ার পর ছায়া ক্লান্ত হয়ে বিছানায় নেতিয়ে যায়। শাশুড়ি মাকে ডাকবে, কিন্তু কি করে ডাকবে, শক্তি পাচ্ছে না। নির্ঝর কোথায়? ছায়ার প্রচন্ড কষ্ট হচ্ছে। চারিদিকে শুধু নির্ঝরকে খুঁজছে সে। বমি করে ক্লান্ত শরীর ছায়ার। ওর ওঠার মতো শক্তি নেই তার। হঠাৎ এমন কেন হলো? বিয়েতে অনেক রিচ ফুড খেয়েছে তাই বলে কি? ছায়া বহু কষ্টে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে নির্ঝরকে কল করে। ফোন তুলছে না সে। ছায়া এবার শাশুড়ি মায়ের নাম্বারে কল করে। ঘুমু ঘুমু চোখে ফোনটা পিক করে আনিকা বেগম। হ্যালো, কে? ও মা, আমি ছায়া, একটু রুমে আসুন না, আমি কথা বলতে পারছি না। আনিকা বেগম দ্রুত বিছানা ছেড়ে ওঠেন। আতিফ চৌধুরী কে না দেখে তিনি দ্রুতই নাইট গাউনের কটিটা জড়িয়ে বেরিয়ে আসেন। নির্ঝরের রুমে প্রবেশ করে দেখে ছায়া শুয়ে আছে বিছানায়। পরনে তার নির্ঝরের শার্ট। কি হয়েছে বৌমা? ও মা, বমি হয়েছে অনেকবার, আমি খুব ক্লান্ত, ওঠার শক্তি পাচ্ছি না। মিসেস চৌধুরী ছায়ার কপালে হাত রাখে। জ্বর তো নেই মারে, আমি ডক্টরকে কল করছি, দাঁড়া। ছায়ার আর শক্তি নেই যে সে জিজ্ঞাসা করবে নির্ঝর কোথায়। ছায়া চোখ বন্ধ করে নেয়।
আনিকা বেগম ডক্টরকে কল করে। ছায়ার কাছে আসে। বৌমা, তোমার জামা কোথায়? ক্লোজেট রুমে। ছায়া আধ ভাঙা কথাটা বলে চোখটা বন্ধ করে নেয়। আনিকা বেগম দ্রুত ছায়ার জন্য নরম কিছু কাপড় এনে ওকে পরিয়ে দেয়। কিছুক্ষণের মাঝে ডক্টর চলে আসে। সবাই ঘুমিয়ে পড়েছে। চৌধুরী ভিলায় অনেকগুলো তালা দেওয়া হয়, এই জন্য ডক্টরের ভেতরে আসতে সময় লেগে গেল। ডক্টর এসে ছায়াকে পরীক্ষা করে দেখলো। ম্যাডাম, আপনাকে আমি একটা কিট দিচ্ছি, আপনি একটু রেস্ট করে নিন, আমি বলে দিচ্ছি কিভাবে। ছায়া শাশুড়ির দিকে তাকায়। আনিকা বেগম হেসে দেন। আমি নিয়ে যাব? না মা, আমি যেতে পারবো, কষ্ট করতে হবে না। ছায়া ওয়াশরুমে চলে যায়। ডক্টর মৃদু হাসেন। আমাদের মাননীয় দেশ প্রধান বাবা হবেন হয়তো। আল্লাহ, হাজার হাজার শুক্রিয়া, তাই যেন হয়। ছায়া কিছুক্ষণ পর বেরিয়ে আসে। কিটে দুটো লাল দাগ। ডক্টর হেসে দিলেন। মাসিক বন্ধ হয়েছে। সার্জারির পর একবার হয়েছিল, আর হয়নি। আলহামদুলিল্লাহ, আপনার পেটে আমাদের দেশের নতুন প্রেসিডেন্ট বেড়ে উঠছে। ছায়ার চোখ ছলছল করে ওঠে। আনিকা বেগম ছায়াকে জড়িয়ে ধরে। ছায়ার কপালে চুমু খায়। আমার প্রিয় বউটা, আমি অনেক খুশি। আমি পারলে সবাইকে মিষ্টি খাওয়াই। ছায়ার চোখ বেয়ে টুপ করে একটু পানি গড়িয়ে পড়ল। তাদের বাচ্চা, ছায়া নীরের বাচ্চা। মা, নির্ঝর কোথায়? আনিকা বেগম থমকে গেলেন। তোমার বাবাও রুমে নেই। এরা এই মধ্যরাতে কোথায় গেল কে জানি। ডক্টর সাবরিনা দাঁড়িয়ে যায়। আপনারা জানেন না দেশের অবস্থা? ছায়া অবাক হয়। না, কি হয়েছে? অবশ্য জানার কথাও নয়। আমি নাইট ডিউটি করি, এই জন্য নিউজ দেখেছি। দেশের অনেক বড় বড় অফিসার, প্রায় ৩০ জন মেইন অফিসার, কাকতালীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে। পুরো দেশ নড়ে গিয়েছে। এটা প্রেসিডেন্টের ওপর হুমকি স্বরূপ। ছায়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে মাত্রই খুশি হয়েছিল, এখন এইসব শুনে পৃথিবী কেমন যেন ঘুরছে তার। আনিকা বেগম ডক্টরের দিকে তাকান। আরে, এইসব কি বলছো ডক্টর? আনিকা বেগম ইশারায় না করে। ছায়ামা, এমন অনেক সমস্যাই হতে থাকে, তুই চিন্তা করিস না বাবা। সত্যি তো মা? হ্যাঁ। আরে চিন্তা করিস না বাবা, এই দেখ খুশির খবর, মা হবি। আচ্ছা চল, আমি তোর সঙ্গে ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রেস্ট করুন। আপনি দুর্বল ম্যাডাম ছায়া, নিজের যত্ন নিন, না হলে বাচ্চাটাও দুর্বল হবে। ডক্টর আপনাকে গার্ডস পৌঁছে দেবে। ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। ডক্টর বেরিয়ে যায়। ছায়ার কেমন যেন লাগছে। সে ফোন হাতে প্রায় 10 বার নির্ঝরকে কল করেছে, কিন্তু কোনোভাবে সে ফোন তুলছে না। ও মা, আপনার ছেলে ফোন ধরছে না কেন? আনিকা বেগম ছায়ার পাশে বসে ছায়ার মাথায় হাত রাখলো। মারে, চিন্তা নেই, চলে আসবে নির্ঝর। আয় আমার কোলে মাথা রাখ। আনিকা বেগম এক প্রকার জোর করে ছায়ার মাথাটা নিজের কোলে রাখলো। ছায়ার চুলে বিলি কেটে দিতে লাগলো। আমি যখন প্রথম বিয়ে করে এসেছিলাম, তখন দেশের ভেতরে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। তোর বাবা কতদিন ফোন ধরতো না, আমার চিন্তায় মাথা ফেটে যেত। সেই সময় তোর দাদি শাশুড়ি বলতো, ওরা দেশের জন্য কাজ করে, সব সময় দোয়া করবে, চিন্তা করলে কোনো কিছুরই সমাধান হবে না। এরপর তোর বাবা ফিরে আসতো। এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। শাশুড়ির সান্ত্বনা আর মাথায় হাত বুলিয়ে দেওয়া পেয়ে ছায়া ঘুমিয়ে যায়। ছায়া ঘুমিয়ে গেলে আনিকা বেগমের কপালে ভাঁজ পড়ে। তিনিও চিন্তিত, এটা বোঝাই যায়। সিংহদ্বার ভবনে নির্ঝর আর অয়নের সামনে সেই গার্ডটা বসে আছে, যাকে ওরা ফোনে কথা বলতে দেখেছিল। মাননীয় দেশপ্রধান, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি তুমি এবং তোমার পরিবার সর্বোচ্চ সুরক্ষা পাবে। সত্যি বলে দাও। লোকটা মাথা নামিয়ে নেয়। মাননীয় রাষ্ট্রপতি, আমি সব জানি না, আমাকে বলা হয়েছিল সবটা খেয়াল রাখতে। কে বলেছিল? কমান্ড দেওয়া লোকের মুখটা দেখোনি? তবে ওদের সহকর্মীদের থেকে জানা, দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধের সমস্ত উপকরণ তৈরি, আর কিছুক্ষণের মাঝেই হামলা হবে। আপনার জীবনের রিস্ক আছে। এই মুহূর্তে দেশের সমস্ত কাজ বন্ধ করে দেওয়াটাই উত্তম। দেশের ভেতর এই মুহূর্তে 4 ট্রাক ভর্তি অবৈধ অস্ত্র এসেছে। সবাই প্রস্তুত। দেশের মানুষের ক্ষতি হবে বিরাট।
বিশ্বাস করুন, আমি এর থেকে বেশি কিছু জানি না। নির্ঝর অয়নের দিকে তাকায়। অয়নের মাথাটা ঘুরে গেছে। কি বলছে এইসব? হঠাৎ অয়নের ফোনে ফোন আসে। অয়ন ফোন তুলে নেয়। হ্যালো স্যার, সমস্যা হয়ে গেছে। সার্গতল বন্দর দিয়ে মালবাহী জাহাজ প্রবেশ করেছে। আমরা জেনেও ধরতে ধরতে সব খালি হয়ে গেছে। সবগুলো ছিল অবৈধ অস্ত্রের ভাণ্ডার। অয়ন নির্ঝরের দিকে তাকায়। প্রেস ডাকো, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। ভাই, এখন এই মুহূর্তে? অয়ন দ্রুত ব্যবস্থা করে। রাষ্ট্রীয় ঘোষণা। না, জাফরানিয়ার সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বার্তা। আমি নির্ঝর চৌধুরী। আমি গর্বিত যে আমি জাফরানিয়ার প্রেসিডেন্ট। এই দেশ আমার মাতৃভূমি, আমার অহংকার, আমার সর্বস্ব। এই দেশের প্রতিটি কণা, প্রতিটি ধুলোর চেয়েও আমি দায়বদ্ধ। আমার দায়িত্ব একটাই, জাফরানিয়াকে রক্ষা করা। আমার আর্মি অফিসারদের হত্যা করে আমাকে দুর্বল ভাবা যেতে পারে, কিন্তু আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি জানি শত্রুরা আমাকে থামাতে চায়, কিন্তু আমিও জানিয়ে দিচ্ছি, আমি দেশের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করব। এটা কোনো কৌশলগত ভাষণ নয়, এটা সাধারণ মানুষের কাছে তাদের মাননীয় দেশ প্রধানের ওয়াদা। আমার জীবন যদি এই দায়িত্ব পালনে বিলীন হয়, তবু আমার কোনো পরোয়া নেই। আমি আজ এখানেই ঘোষণা করছি, যদি কোনো কারণে আমি মৃত্যুবরণ করি, তবে আমার আসন আমার ছোট ভাই অয়ন চৌধুরীর হাতে তুলে দেওয়া হবে। এটা আমার একান্ত সিদ্ধান্ত। কিন্তু যদি অয়নকেও কেউ থামাতে চায়, তাহলে জাফরানিয়ার বুকে জন্ম নেবে হাজারো নির্ঝর ও অয়ন। তাদের মধ্য থেকেই উঠে আসবে নতুন এক নির্ঝর চৌধুরী। আমি যতদিন বেঁচে আছি, জাফরানিয়ার বিরুদ্ধে হাত উঠলে আমি সেই হাত ভেঙে ফেলব। দেশ রক্ষা করব মৃত্যুর আগ পর্যন্ত। এটা আমার শপথ। এই আমাদের দেশ প্রধানের অমোচনীয় অদা। আজ এই মুহূর্ত দেশে সামরিক শাসন জারি করলাম। কারফিউ জারি করা হলো আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। যে যেখানে আছো সে সেখানেই থাকো, ঘর থেকে বের হবে না। সকল অফিস, আদালত, ব্যাংক, স্কুল, ভার্সিটি বন্ধ ঘোষণা করা হলো। ব্যাংক নিরাপত্তায় আর্মির এক ফোর্স সব সময় নিয়োজিত থাকবে। হয় আজ জয় হবে, না হয় শির উঁচু করে মৃত্যুকে আলিঙ্গন করব। একজন প্রেসিডেন্ট হয়ে যদি আজ আপনাদের রক্ষা না করতে পারি, তবে এই জীবনের কোনো মূল্য থাকবে না। প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী, জাফরানিয়া প্রজাতন্ত্র রাষ্ট্রীয় নিরাপত্তা কমান্ডার কার্যালয়। অয়নের চোখে পানি। উপস্থিত সকল সাংবাদিক স্তব্ধ। আতিক চৌধুরীর ভাষা হারিয়ে ফেলেছে। গোটা দেশ সজাগ হয়ে গেছে। সূর্য ধরণীর বুকে উঁকি দিয়েছে। এক অভিশপ্ত সকাল। ছায়ার হাত থেকে রিমোট পড়ে গেল। ও মা, আপনার ছেলে কি বলছে এগুলো? ও মা, কি বলছে এগুলো? ও আমার। ছায়ার কথাগুলো সময়ের সাথে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। ছায়া পড়ে যেতে নিলে অনু দৌড়ে আসে, ছায়াকে জড়িয়ে নেয়। ছায়া, বোন আমার, আম্মু। তৌফিক হাসান এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। অনু, অয়নকে কল করেই চলেছে বারবার, কিন্তু অয়নও ফোন ধরছে না। অনু বিরক্ত হয়ে যায়। ছায়াকে স্যালাইন দেওয়া হয়েছে, বিপি লো হয়ে গেছে। রাবেয়া বেগম অস্থির হয়ে গেছেন। আপা। আনিকা বেগম রাবেয়া বেগমের হাত ধরেন। শান্ত হন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আনিকা বেগম মুখে সান্ত্বনা দিলেও তার ভেতরে কি হচ্ছে তা শুধু সেই জানে। আনিকা বেগম একজন স্ট্রং মহিলা। তিনি নিজেই ভয়, নিজের আতঙ্ক কাউকে দেখাচ্ছেন না ঠিক, কিন্তু তিনি ভীষণ ভয় পেয়ে আছেন। জাওহিদা চৌধুরী তাকিয়ে আছে। তিনি এমনি অসুস্থ মানুষ। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। নির্ঝরকে বুলেট প্রুফ কস্টিউম পরানো হয়েছে। পাশে অয়ন বসে বসে কান্না করেই চলেছে। নির্ঝর সামনের লোকটাকে ইশারা করে। লোকটা থেমে যায়। নির্ঝর এগিয়ে আসে। তুই কি বাচ্চা ভাই? না, আমি এভাবে তোমাকে একা যেতে দিতে পারবো না ভাই। আমার কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না। আমি কি মরে যাব ধরেই নিয়েছিস? অয়ন লাফিয়ে জড়িয়ে ধরে নির্ঝরকে। এমন বলো না, আমিও মরে যাব তাহলে। নির্ঝরের চোখ নরম হয়ে আসে। অয়নের মাথায় হাত রাখে। ভাই, আমার যদি কিছু হয়ে যায়,
ছায়া, আর এই দেশের দায়িত্ব তোর। কোনো প্রেসিডেন্ট এইভাবে নিজে যুদ্ধে নামে? আমি একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট অয়ন। আমি নিজে এসি রুমে বসে নিজের লোকেদের বাইরে গিয়ে মরতে দেখতে পারি না। অয়ন ফুঁপিয়ে ওঠে। আমাকেও যেতে দাও। না ভাই, তুই আমার শেষ ভরসা। আমি না থাকলে আমার ছায়াকে দেখে রাখিস। অয়ন ভেঙে পড়ল আবারও। এমন বলো না, আমি সহ্য করতে পারছি না ভাই, যন্ত্রণা হচ্ছে খুব। নির্ঝর অয়নের কাঁধে হাত রাখে। ইনশাল্লাহ জয় আমাদের হবে। এত ভয় কেন পাচ্ছিস? নির্ঝর চৌধুরী আমি। আমাকে দেশকে রক্ষা অবশ্যই করব। নির্ঝরের কথার মাঝে সেনাপ্রধান অহিদুজ্জামান উপস্থিত হয় সেখানে। মাননীয় দেশপ্রধান, সব তৈরি, 1 মিনিট। নির্ঝর অয়নের মাথা উঁচু করে। যতদিন বাঁচব শির উঁচু করে বাঁচব। অয়ন মাথা উঁচু করে দাঁড়ায়। হ্যাঁ। নির্ঝর ভাইয়ের গালে হাত রাখে, এরপর বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। আতিফ চৌধুরী তাকিয়ে আছে ছেলের দিকে। আজ ছেলের প্রতি তার গর্ব আরো বেড়ে যাচ্ছে। জাফরানিয়া একটা সুযোগ্য নেতা পেয়েছে। দোয়া করো বাবা, ইনশাআল্লাহ। আদনানের কাছে একটা সৈন্য দল আছে, কিন্তু প্রশ্ন হলো এতগুলো পাওয়ারফুল শুটার এলো কিভাবে? আর কোথা থেকে এলো? আদনান দাঁড়িয়ে আছে। আমার সৈন্যদল তৈরি তো? ইয়েস স্যার। আদনান হাসে, তার ঠোঁটে শয়তানি হাসি। সে ফোনটা বের করে কাউকে কল করে। মিস্টার আদনান, সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আমরা প্রস্তুত। নির্ঝরকে ওর অফিসারদের মেরে এমনি দুর্বল করে দিয়েছি। এখন বাকি আমাদের কাছে যা অস্ত্র আছে তা দিয়ে কৌশলে যুদ্ধ চালালে এই গৃহযুদ্ধে আমি জিতব। আমার কথা ভুলে যাবেন কি আবার? অবশ্যই না। ওয়াদা অনুযায়ী অর্ধেক দেশ আপনাকে দিয়ে দিব। গুড। আমি মনে করিয়ে দিলাম। বেস্ট অফ লাক। ধন্যবাদ। আদনান কলটা কেটে বেরিয়ে যায়। প্রথম সিংহদার ভবন ঘেরাও করতে হবে। পুরো দেশ থম মেরে আছে। এদিকে ওদিক থেকে গুলির শব্দ আসছে। প্রতিটা বিল্ডিং এর মানুষ ভয়ে কাঁপছে। দেশের পরিস্থিতি ভীষণ করুণ হয়ে পড়েছে। বাচ্চারাও কান্না করছে। বাচ্চাদের বুকে নিয়ে মারা বসে লুকিয়ে আছে। বাবারা প্রস্তুত, হামলা হলে প্রতিরোধ করতে হবে। দেশের সংবাদের পরিস্থিতি পুরো সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে। সবার চোখে নির্ঝর একজন আসল সুপার হিরো। দেশের যে অবস্থা হলো, যদি এই সরকার পতন হয়, এরপর আমাদের সাথে কি হবে বলা যাচ্ছে না। দোয়া করো এই সরকারের কিছু না হয়। নির্ঝর চৌধুরী একজন সুস্থ নেতা। আমার কষ্ট হচ্ছে, এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা চাইলে কি করতে পারি? আমরা আসলে জানি না শত্রুর কাছে ঠিক কতটা অস্ত্র আছে। জানতে পারলে যুদ্ধ সহজ হতো। সাধারণ মানুষের মুখে মুখে পরিস্থিতির করুণ অবস্থার সমালোচনা। নির্ঝর আর্মি ফোর্স নিয়ে আদনানের অস্ত্র ভান্ডারের দিকে এগোচ্ছে। অয়ন সবকিছু রিসার্চ করছিল। কিছুক্ষণ পর অয়নের কাছে দৌড়ে আসে একজন সোলজার। স্যার। হ্যাঁ, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমাদের সিস্টেম হ্যাক হয়েছে। যেদিকে মাননীয় দেশ প্রধান যাচ্ছে সেই দিকে ওনার জন্য নিশ্চিত কোনো বিপদ অপেক্ষা করছে। মানে? মানে আমাদের সিস্টেম হ্যাক হয়েছে। আমাদের মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়েছে। আদনান চৌধুরীর অস্ত্র ঘাঁটি অন্য জায়গায়। ওরা অলরেডি হামলা করে দিয়েছে। অয়ন দাঁড়িয়ে পড়ে। স্যার, আমাদের এক্ষুনি যেতে হবে। আমার মনে হচ্ছে মাননীয় দেশ প্রধানকে মারার জন্য এই ফাঁদ পাতা হয়েছে। অয়নের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। নাবিল ছুটতে ছুটতে আসে। স্যার, দ্রুত বের হতে হবে স্যার। অয়ন নাবিল বুলেট প্রুফ জ্যাকেট পরে নেয়। এরপর ওরা সৈনিক নিয়ে বেরিয়ে যায়। টিভিতে নিউজের পর নিউজ। ভালো নিউজ যেমন আছে, তেমনি কিছু টিআরপি প্রেমী নিউজ চ্যানেলও আছে যারা নির্ঝরকে মৃত বানিয়ে দিয়েছে। যদিও তা সত্যি ঘটনা না। ছায়ার জ্ঞান এসেছে মাত্রই। জ্ঞান আসার পরেও নির্ঝর নির্ঝর করে চলেছে। রাবেয়া চৌধুরী মুখ চেপে কাঁদছে। মেয়ের এমন কষ্ট মানা যায় না। ওইদিকে জামাইয়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। তৌফিক হাসান এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে। মারে, শান্ত হ। ও বাবা, আমি শান্ত হতে পারছি না। আমি ওনাকে ছাড়া বাঁচব না।
উনি কেন আমাদের কথা ভাবছে না? ও বাবা, ওনাকে চলে আসতে বলো না। একজন দেশ প্রধান হিসেবে তার কর্তব্য দেশকে রক্ষা করা রে মা। আমি সোলজার, আর্মি সোলজার আর র্যাব, নেভি এরা কি করছে তাহলে? তুই খুব ভালো করে জানিস নির্ঝর কখনোই সবাইকে মরতে ঠেলে দেবে না। একজন দায়িত্বশীল দেশ প্রধান হিসাবে তার পদক্ষেপ ভুল না। আর আমার দায়িত্ব, আমার বাচ্চাটার কি হবে? বাবা, ছায়ার কান্নার গতি বেড়েই চলেছে, কেউ থামাতে পারছে না। আনিকা বেগম নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। রিনিতা খানম যেন পাথর হয়ে গেছেন। অনু বসে আছে, ছায়ার কান্না দেখে আপনা আপনি ওর চোখ দিয়ে পানি চলে আসছে। অনু একবার শেষবার অয়নকে কল করে। কাকতালীয় ঘটনা। অয়ন কল তুলে নেয়। চিৎকার করে ওঠে অনু, অয়ন! ছায়া উঠে বসে। অনুর কণ্ঠ শোনে। অয়ন, আপনি কোথায়? ঠিক আছেন? ভাইয়া কোথায়? অনু, তুমি কোথায় আছো? আশেপাশে ভাবি থাকলে সরে যাও। ছায়া নেমে দাঁড়ায়। হাতের স্যালাইন দিয়ে রক্ত উঠেছে। আনিকা বেগম এগিয়ে আসে। ছায়া কিছু পাওয়ার পাওয়ার পড়ছে না তো? সে অনুর হাত ধরে বসে আছে, না করে ইশারা করে। অনু নিরুপায় হয়ে যায়। বলুন। আমাদের সিস্টেম হ্যাক হয়েছিল, ভাইকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে। আমি সেই দিকেই যাচ্ছি, দোয়া করো। ভাই ছাড়া, ভাবি ছাড়া চৌধুরী পরিবার, এই দেশ কিছুই থাকবে না। আমি সবসময় দোয়া করছি আপনারা ফিরে আসুন প্লিজ। অনুর আকাশ বাতাস ভেঙে কান্না আসছে। আমি চেষ্টা করব। এমন সময় বিকট একটা শব্দ শোনা গেল। অয়ন চিৎকার করে ওঠে, ভাই! কল কেটে যায়। ছায়া বসে পড়ে মাটিতে। তৌফিক হাসান মেয়েকে জড়িয়ে ধরে। কি হয়েছে? কি হলো পাশে? অনু বারবার কল করে, আর ঢোকাতেও পারে না। এবার উপস্থিত সবার চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসে। ছায়া, তৌফিক হাসান বুকে বুকে হাত দিয়ে ঢলে পড়েছে। ধীর কণ্ঠে একবার বলে ওঠে, আব্বু, এসব কি হচ্ছে? তৌফিক হাসান মেয়ের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরেন। ছায়া এবার চিৎকার করে ওঠে, আব্বু, ওকে ফেরত এনে দাও। ওকে ফেরত আসতে বলো। ওকে বলো ওর বিবিজান ওর জন্য কি উপহার রেখেছে। সবাই স্তব্ধ হয়ে গেছে। শুধু ছায়ার চিৎকার শোনা যাচ্ছে। ডক্টর অনুর হাতে একটা ইঞ্জেকশন তুলে দেয়। অনু ডক্টরের ইশারা বুঝতে পেরে ছায়ার কাছে এগিয়ে যায়। ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে নিয়ে এরপর ছায়ার শরীরে পুশ করে দেয় ইঞ্জেকশন। ছায়া ওভাবেই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যেতে যেতে আধো কণ্ঠে বলে, ওকে ছাড়া বাঁচবো না, মরে যাব, মরে যাব। অনু নিঃশব্দে কান্না করে ছায়াকে ধরে।